স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা 9। লেখনীতে সঞ্জিদ আক্তার মুন্নি। গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদে হাঁটছে তৌসির আর নাজা। আজ রোদের রশ্মি নিদারুণ প্রখর মনে হচ্ছে, জ্বলিয়ে দেবে মুহূর্তেই জমিনের বুকে সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোদে যদি একটু পানি ঢালা হয় তাহলে তেলে পানি পড়ার মতোই তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাজার টিকা দেওয়া। নাজা টিকা দিয়ে এলো আজ। 3 নম্বরটা দেওয়ার কথা ছিল। তৌসিরের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে, মহিলা ডাক্তারও ছিলেন, তাই আর তেমন অসুবিধা হয়নি। তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে, তখন ওর বিবি যান মানে দাদি যান ওকে নাজাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে, কি আর করবে। বউ যখন ওর কষ্ট তো ওকেই করতে হবে। নাজা অনেক ধীরে ধীরে হাঁটছে। ওর হাঁটা দেখে তৌসির বিরক্তি সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাজা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসব। নাজার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না, কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কে বিদ্যায় পারস্য। তাই আর তৌসির কিছু বলে না। তখনও ওর চোখ পড়ে সামনের দিকে আসা আইসক্রিমের গাড়ির দিকে, যেটা আজকির ভাই নিয়ে আসছে। আজকির ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাজাকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবা? নাজা মনে করে হয়তো দোকান থেকে কিনে আনবে, আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আজকির ভাইকে ডেকে বলে, ও আজকির ভাই, এইদিকে একটু আসো তো। আজকির ভাই তৌসিরের দিকে আসছিল। এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন, জি আইসক্রিম খাবেন ভাই নাকি ভাবির লাগি? তৌসির উনার কথায় এক নজর নাজার দিকে তাকায়, তারপর আবার সামনে গিয়ে বলে, আচ্ছা 5 টাকার একটা আইসক্রিম দাও তো। নাজা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমনটা করতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম, ছিছি, কি ছোট লোকি কারবার। আজকির ভাই এই 5 টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে 2 টাকা 1 টাকার সিকি বের করে আজকির ভাইকে টাকা মিলিয়ে দেয়। ভাই এই 3 টাকায় নাও, পরে 2 টাকা নিবানে, আইজ আর নাই। আজকির ভাই এই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ভাই। আজকির ভাই অবাক হয়নি এমন কাণ্ডে, কারণ এইসবে ওনার অভ্যস্ত। তৌসির জন্মগত এমন হার কিপটে। আজকির ভাই চলে যায়। তৌসির নাজার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও খাও, গরম কম লাগবে। নাজার মন নিতে চায় না, কিন্তু মস্তিষ্ক বলে, নিয়েই নে। যাই হোক, লোকটা কিনে দিয়েছে, হার কিপটা আমি করেও। নাজার হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়াতেই নাকুমুখ কুচকে বলেছি, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালার গুলে আইসক্রিমে রেখে দিয়েছে। এই বলে ফেলতে চায়, কিন্তু তৌসির ফেলতে দেয় না, ওর হাত থেকে নিয়ে নেয়। দাও, তুমি খাইও না, আমি খামো, 3 টাকা দিয়ে কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজা বিরক্তি সুরে বলে, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ, কিপটামির একটা সীমা থাকা দরকার। ওর কথায় তৌসির কুটি কুলিয়ে হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। নাজার কথাগুলো বড় তিতা, সবসময় তিতা কথাই বলে নাজা, কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলো ভালোই লাগে। নাজা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তেই নাজা বলে ওঠে, ধুর। তৌসির খানিকটা সামনে এগিয়ে গেছে। নাজার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফিরে এসে নাজার বাপায়ের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে, দেখে চলবি না কানা বেডি। নাজা নিজের হাত ছাড়তে ছাড়তে বলে, ছাড়ুন তো, রাস্তার মধ্যে এইভাবে হাত ধরবেন না। তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে, ওঠে আমার বউ, তুমি আর আমি তোমার হাত ধরুম ঠ্যাং ধরুম তাতে তোমার কি? আর লোকেই বা কি কইব? নাজা রাগী গলায় বলল, মুখ সামলান, খারাপ লোক। তৌসির ওর কথায় পাত্তা নিয়ে দিয়ে বলে, চলো সামনে পুকুরে পা ধুইয়া নিবা। এই বলে নাজা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। সামনে এগোতে থাকে। নাজাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানেই নামে। নাজা নিজের পা বাড়িয়ে পা ধুয়ে নেয়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি। এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসতে যায়। নাজার পা থেকে জুতাটুকু খুলে নিয়ে পাশে রেখে দিয়ে জুতাটা চামড়া ভিজিয়ে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, তাই তৌসির তো আবার আইকারি মানুষ,
মূলত এ কারণেই নাজার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে। তৌসি নিজ হাতে পানি দিয়ে নাজার পা ঘষে ঘষে কাদা ছড়িয়ে দেয়। নাজা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষ টাকা পয়সা দিয়ে কিপটামি করলেও যত্নের বেলায় মহারাজা। এই যে পুরুষ মানুষ হয়েও ওর পা ছুঁয়ে দিয়ে একদম নিরহংকার ভাবে পরিষ্কার করছে। নাজা খানিকটা মুগ্ধ চোখে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানিতে পরিষ্কার করে ওর পায়ে কাছে দিয়ে বলে, নাও পরে নাও, আর চামড়া জুতা এমনি দৌড়ে আইসা ভিজাইতে নাও না, ছিঁড়া যাবে তো সকাল সকালই। নাজার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির। সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজ নয়নে দেখে ঠিক যেন বিশ্বাস করতে পারছে না নাজার মাস্টার চাচু আর ওর 3 নাম্বার চাচার ছোট ছেলে মুস্তাকিন নাজহার সাহেবের ভাই। ওনারা এসেছে নাজার টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে, কার্ডের প্রয়োজন নেই। তাই কার্ড ওদের কাছে নিয়ে ওনারা ফিরতে নিয়েছিলেন নিজেদের গ্রামের আবার বেশ দূরেও না, কাছেই। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাজাকে দেখতে পান ওরা পুকুরে নামতে, তাই নাজাকে একটিবার দেখার জন্য এসেছিল। মাস্টার চাচু মানে নাদেম তালুকদার বড্ড আদরের নাজার তৌসির ওপরে উঠে এসে মাস্টার চাচু আর সাহেব ভাইকে দেখে চমকে সামান্য মাত্রায়। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি না। শত্রুকে দেখে কেউ বা খুশি হয় নাকি? কিন্তু তাও কিছুটা কটক্ষর হাসিতে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় ওর এমন কথা শুনে। তারপরও মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচু নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলে, কেমন আছিস রে? নাজা মাথা নাড়িয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকায়, কেমন আছো সাহেব ভাই, তুমি কেমন আছো সাহেব ভাই? এই কথাটা বুকের অন্তরালে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের পক্ষে দেখে কেমন থাকতে পারি বলতো, কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবেন না। উনার যা বলার যা ভাবার শুধু একান্ত। এই যে ওকে ভালোবাসেন এটা ওনার একান্ত বাধ্যগত, কেউ জানে না আল্লাহ ছাড়া। সাহেব ভাই অল্প এসে বলেন, এই তো আছি, তো টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি, তোর সাথে দেখা হয়ে গেল। নাজা ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, ও। মাস্টার চাচু তৌসির আর নাজার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাজা আর তৌসির মাথা নাড়ায়। তৌসির নাজার হাতটা নিজের হাতের মুঠে আলতো করে ধরে নিতে নিতে মাঝে মধ্যে আইয়েন ভাতিজির এমন খোঁজ খবর নিতে। মাস্টার চাচু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সে তো আসবই। মুখে এটা বলেও মনে মনে বলে, তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে, আসতে তো হবেই। স্বরের স্বর কোথাকার। ওনারা চলে যেতে শুরু করেন নিজের গন্তব্যে, আর নাজাত আর তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছিয়ে তাকায়। নিজের প্রাণ সংগরিনী দেখার লোভে সামলাতে পারেনি বিধেয় তাকান, নয়তো তাকাতেন না উনি। দেখতে পান নাজার হাত ধরে তৌসির এগিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে একটু আগে সেই দৃশ্য ভেসে ওঠে। তৌসির নাজার পা ধুয়ে দিচ্ছে। সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকতে থাকতে সামনের দিকে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বলেন, আমাদের যত বড়ই দেখা হবে তত বড়ই আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের বহরেও আমি তোকে ভালোবেসে যাব একান্তে। এই বলে সামনের দিকে তাকাতেই হাঁটতে শুরু করেন আর নিজের চুল নিজে হাত বোলাতে মৃদু হেসে বলেন, তোমার না পাওয়ার আকাঙ্ক্ষা মন পড়বে, আবারও তোমায় বারংবার মনে পড়বে। নাজা রান্নাঘরে টুকটাক কাজ করছে এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। এই গরমে ঘেমে নিয়ে একেবারে খারাপ অবস্থা, তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতর পা যখনই রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাজাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির একটুটা পিছু সরে যায়। নাজা লক্ষ্য করে তৌসিরের পরনে কাল কাপড়ের একখানা লুঙ্গি। নাজা এটা দেখে বুড়ো কুচকে, সত্যি বলতে জীবনে প্রথম দেখলো কাউকে কালো লুঙ্গি পরতে।
ওর বাপ চাচারা লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরে না। তৌসির চুলগুলো এলোমেলো, কপালে কিছুটা লুটিয়ে আছে। এর ওপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাজা দেখতে ভিন্নত লাগছে তৌসিরকে। ক্রিম কালারের একটা হাতা লম্বা শার্ট পরেছে, বড় সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাজা মনে মনে ভাবে, এভাবে নায়ক সাজলেই যে এই কিপটা ব্যাপারটা কি, কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না। মন বা মস্তিষ্কে একবার সংকেত দেয় না, একবার জিজ্ঞেস করি, কই যাবেন উনি? নাজা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, সোনা তালুকদারের মাইয়া, আইজ আমি রাইতে আসতে নাও পারি, তুমি সিমরান রে নিয়ে ঘুমাই যাইও যদি ডরাও। নাজা তৌসিরের কথায় ওর মুখ দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এই বলে তৌসির পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে, কত বড় শয়তান্নি, জামাই চলে যাচ্ছে অথচ একটাবারও জিজ্ঞাসা করলো না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বিয়াদব একটা মহিলা তালুকদারের মাইয়া। নাজার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রক্ষণায়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? তৌসির নাজার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণে থেমে যায়। ওর চোখে পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব, বেশ দূরে দাঁড়িয়ে আছে নাজা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই, তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি। এই বলে নাজা সামনে এসে দাঁড়ায়। নাজা বিষাক্ত কাটা নয়নে তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলে, রাতে যাচ্ছেন? তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশার কাজে যাচ্ছেন, আর নয়তো ব্যবসায়ীদের বিছানায় নিজের শখ মিটাতে। তৌসির মেজাজটি এখন এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এমন নাজার কথা শুনে মন চাচ্ছে নাজার গাল একটেনে ছিঁড়ে ফেলতে। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, চরমাইরা নাক মুখ সমান করে ফেলামো বেয়াদব মহিলা। তৌসিরের কথা শুনে নাজা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি মিথ্যা কিছু বলিনি, আপনি তো এগুলোই করেন। তৌসির নাজার কথায় দাঁতে দাঁত চেপে চারদিকে তাকায়, নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগে মগজ গলে যাচ্ছে। নাজা জায়গায় অন্য কেউ থাকলে আজও শেষ দিন হতো, কিন্তু নাজাকে ও কিছু করতে পারবে না, করলেই বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলে, তোর এক হাত লম্বা থুতা সামনে যে, নয়তো একটানে থুতা ফাইরা আম্বানি টুটটুট করে নিমো। এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছে হবে এই মেয়েটাকে। নাজা তৌসিরের যাওয়ার পানে নিরলস চোখে তাকিয়ে তাচ্ছিলের সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট করাতে কিভাবে আটকে নিতে পারলো? নাজা উদাস হয়ে বিছানায় বসে আছে, মন চাচ্ছে ছেড়ে ছুড়ে চলে যেতে নীরব কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু না, কাউকে চাই না, শুধু একটু মুক্তি চাই। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারের মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে তৌসির আর মিনাজ মামা, সাথে রুদ্র দেওয়ানও আছে। রুদ্র দেওয়ান আর তৌসিরের বন্ধু মানুষ, সেখানে রুদ্র, এক আত্মা দুই দেহ বললে চলে। তারা ছোটবেলা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে, যদিও রুদ্র তৌসিরের 1-2 বছরের ছোট। তবে বন্ধুত্বের দিক দিয়ে আর বয়স দেখে নাকি, এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন অপরজনকে। তৌসির সেই নির্যাতিত মেয়েটার সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বলে, মেয়েটার নাম তৃষ্ণা। বিগত কয়েকদিন যাবৎ যার ওপর চলছিল পীড়ন, যন্ত্রণা, অত্যাচার, মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অধমিত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রক্ষীশরিত হয়ে গেছে। শরীরের পচা গন্ধ, ক্ষত দিয়ে পোকা বের হচ্ছে, সাথে সাদা স্যাঁতস্যাঁতে পুঁজ, পাকা রক্ত, পচা গন্ধ চারদিকে মম করছে। চোখ বেয়ে পড়ছে পানির মতো রক্ত। পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে গেছে এক বিশ্রী রূপ।
চুলগুলো থেকে পোকা পড়তে শুরু করেছে। হাতের প্রতিটি আঙ্গুল দুবার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামেই বেঁচে আছে, হায়াতের জোরে হয়তো টিকেও আছে। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দে মাগি। ত্রিধা নিরলস হয়ে মাথা দুদিকে নাড়ে, উত্তর দেয়, অসম্ভব, আমি তোর মতো পশুদের এইভাবে জিতে দেব না। তৌসির ওর কথায় চারপাশে তাকায়, তারপর আবার ঠান্ডা গলায় বলে, ডকুমেন্ট দে বলছি। তৌসিরের বলার ধরন বদলে ওই মেয়েটার ক্ষেত্রে তা হয় না। সে যেদি উত্তর দেয়, সম্ভব নয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তৌসির টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে, বেশ কিছু ডকুমেন্ট কালেক্ট করে তৌসিরদের ভালো মানুষদের মুখোশ খুলে দিতে, কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি। ওরা জেনে যায় ও কেমন অমানবিক নির্যাতন করে, যাতে ডকুমেন্ট দিয়ে দেয়। কিন্তু তৃণার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য, দেশ রক্ষায় দেশের খাতিরে লিপ্ত, খয়রাতে লিপ্ত। তৌসির বুঝে যায় কোনোভাবে মানবে না, তাই কি আর করবে। হাত বাড়িয়ে শক্ত করে ত্রিধার চুল টেনে ধরে ওর কপাল বরাবর দেওয়ালে ঠেসে দেয়। ত্রিধার চোখে ভুরু কপাল ফেটে ছিঁড়ে যায়, কিন্তু ওর মৃত্যুকে চায় না। অথচ সে বেঁচে আছে, শ্বাস ফেলে, চিৎকার করার শক্তি নেই। আর থাকলেও কি করত, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসির ওর মাথা ঝেড়ে নিয়ে দেখে বেঁচে আছে। রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, রুদ্র কিছু দে। রুদ্র এদিক ওদিক খুঁজে নিজের লুঙ্গির কোমরে গুঁজে একটা কাপড় কাটার মতো কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে এনেছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তৌসির ত্রিধার চুল শক্ত করে ধরে ওকে দেওয়ালে ঠেসে ওর পেটের দুই পাশে পিঠে কিছু অংশ কেচি দিয়ে কূপ দিতে থাকে। ত্রিধার রক্ত মাটি ছুঁয়ে পড়ছে, ওর শরীর একটু দুলে ওঠে, ওর পীড়ন প্রাণটাকে ঝরে পড়ছে নিমিষে। ওর প্রাণটা চলে যায় তখনই। তখন তৌসির ওর গলায় কূপ মেরেছিল। তৌসির শেষে একটা কোপ মারে ওর মাঝে পিঠে, তারপর কেচে ছেড়ে দাঁড়িয়ে বলে, পানি আন। ওর রক্ত আর শোরের রক্তের মধ্যে কোনো তফাৎ নাই, তাড়াতাড়ি হাত ধুই। তৌসির বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে ভুরু কুচকে বলে, কিনে এনেছিস নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে উত্তর দিয়ে এগিয়ে আসতে আসতে বলে, আরে নাও, বাড়ি থেকে আনছি। এই বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে, তাহলে ভালো, টাকা দিয়ে পানি কিনে এনে মাগিদের রক্ত দিয়ে কোনো ফয়দা নেই। মিনাজ মামা এতক্ষণ সব পরখ করছিল নিশ্চুপটি করে, এক্সট্রা কথা বলে নাই, কিন্তু এখন মুখ খুললেন, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হবে। তৌসিরের হাত ভালো মতো ধুতে ধুতে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, ওইখানে আরেক মাগির পোলারে দাফন করতে হইব, ওরা ডানা বেশি মেইলা গেছে। রুদ্রর পানির বোতল খালি করে পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে কি করবি? তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে, হালা, এডি ফেললি কেন? অসময় পানি আনতে পারবো, আর এর ব্যবস্থা তন্ময় চাষা করবো। ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মানুষের মাংস চাইছে, ওই মাংস দিয়েই দিবনে। রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজে যাই। মিনাজ মামা কারাগার থেকে বের হতে হতে বললেন, হ্যাঁ যাই, চল। এই বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় মেয়েটির লাশের দিকে, আর মনে মনে শোধ করে, তালুকদারের মাইয়া, তোমার এমন অবস্থা দেখার স্বপ্ন দেখতাছি আমি। এই বলে ঠোঁটে বিদ্রুপের কুটিলতার মতো এক হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত খুঁজে কোমরে ঠেসে রাখতে রাখতে বেরিয়ে যায়। ওর পেছনে রয়ে যায় এক নিরীহ দেশপ্রেমিক, ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণা বালি হওয়া দগ্ধ মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়, কিন্তু তা করতে পারেনি। তার আগেই রূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টার কাছাকাছি। একটা ছোট্ট নৌকায় তৌসির, রুদ্র, রেদওয়ান, নুহমান শাহ, কেরামত আলী, সাথে 2 জন পালোয়ানও নিয়েছে। ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারার দিকে। এগোচ্ছে বলে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছেও গেছে।
একটা বড় ফিশিং বোর্ডের ওপরে ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের সাথে চাঁদিতে তৌসির স্পষ্ট দেখতে পাচ্ছে। সে লোককে চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা, সান্ডা টাইপের লোক। লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে বিকৃষ্ট হাসি হাসলেন সে। তৌসির ইজ্জত আলীর কথায়, কিরে তুই আইলি? তোর লাইগা আইজ না ঘুমাই অপেক্ষা করতেছিলাম। তৌসির ইজ্জত আলীর কথায় মেকি এসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকদের দিকে একবার তাকায়, তারপর সামনে তাকিয়ে নিজের লুঙ্গির নিচ থেকে এক কোণ তুলে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তাচ্ছিল সুরে বলে, হ ভাই আইলাম, এখন আমার মালগুলো আমারে দিয়া দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথায় কিছু গায়ে মাখে না, ওইটা ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আস্তে আস্তে বলে, আমার এলাকায় যে মাল আয় সেই মাল আমার হইয়া যায়, তাই ফেরত পাওয়া সম্ভব না। তৌসির রাগ উঠে যায়, কিন্তু রাগ না ঝেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল তোমার এলাকায় আইয়া আটকাই গেছে, তাই ক্যাসাল না কইরা দিয়া দাও মালের নৌকাটা। ইজ্জত আলী তাচ্ছিল্য সহিত বলে ওঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইলা যাইবি? এটা হইব না, মাল নিতে হইলে ভাগ দিতে হইব। তৌসির ভুরু কুচকায়, কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকায়, তারপর ভ্যাবলাসীন ভাবেই বলে ওঠে, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখের হইব। তৌসির এটা শুনে মুচকি হাসে, তারপর জিব্বা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর গালে। এক থাপ্পড়ে ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসিরের দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাইতে সিরালুঙ্গি তালি দিয়া পড়ি, আর তুই কস বিনা কারণে তোরে দিতাম লাখখানেক টাকা। ইজ্জত আলীর লোক এগিয়ে আসে তেরে তৌসির হাতে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই টুটটুটের পোলা থাম, নয়তো সব কয়টারে কুত্তার মতো সিরা ফেলমো একদম টাইনা। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থমকে যায়। তৌসির ইজ্জত আলীর গলা দুটো হাঁটে টেনে নিয়ে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতো বহুত বগাটে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাতি জ্বালানোর ওইটা আর লগে থাকবো না। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, শরের বাচ্চা, তুই আমার ইজ্জতের ওপর কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য হয়ে বলে, হালা ইজ্জতের হুন, তোরে আমি লুঙ্গি ছাড়া বেইজ্জত রূপে ঘুরামো সারা সিলেট বিভাগ, তুই জানোস না কত বড় খবিস আমি? ইজ্জত আলী খবিসের উপর খবিস, সে জানে, সেও তেরামি করে বলে, আমি দিব না মাল, কি সির। তৌসির আগে মগজ ফুটকে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলার আরো শক্ত করে টেনে নিয়ে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোরে এই মাঝ নদীতে দাফন কইরা দিমুরে, মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসিরের কথায় ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে, কি করার কইরা নে, দিমু না। তৌসির ওর কথায় কিছু উত্তর করে, ওর চোখের দিকে তাচ্ছিল্য সহিত তাকিয়ে রয়, তারপর ডান হাতে ওর কলা চেপে ধরে, বা হাতে নিজের কোমরে গোজা থাকা লোহার চাপাতি বের করে, যার ধারালো ফলটি রক্তের জন্য যেন চেয়ে আছে। এই চকচকে চাপাতি ইজ্জতের গলায় ধরে বলে, তোর টুটটুটের সব কুচি মাইরা দিমু, বেশি কিছু না। এই বলে চাপাতি শক্ত হাতে ধরে নেয়। এই পর্যন্তই ছিল পর্ব 9। আর লেখিকা একটা নোটস দিছে, যেখানে বলছে একটা উপদেশ, তৌসিরকে পছন্দ করে প্রাপ করবেন না প্রিয় আবেগী পাঠিকারা, সে নিতান্তই একজন নিকৃষ্ট চরিত্রের পুরুষ।